রাতের বেলায় বেশ জমিয়ে আড্ডা হলো মেহেরদের বাড়িতে। আরবাজও আজ যোগ দিয়েছে। সবার সাথে আনন্দ করতে আরবাজের বেশ অন্যরকম লাগছে। কাছ থেকে ছাড়া পেয়ে এমন মুহূর্ত খুব সে কবে কাটিয়েছে তা হয়তো মনে পড়ছে না। মেহের তো সবাইকে পেয়ে শ্বশুরবাড়ির কথা ভুলতে বসেছে। তার হয়তো মনেই নেই যে তার বিয়ে হয়েছে। আরবাজ এটাই ভেবে চলেছে মেহেরকে অনবরত কথা বলতে দেখে। আড্ডা শেষে রাত প্রায় 11টার দিকে ঘরে ঢুকলো আরবাজ, কিন্তু লাইট নিভানো। আরবাজ অবাক হলো, যাওয়ার সময় তো লাইট অন ছিল, হয়তো মেহের অফ করেছে ভেবে আরবাজ লাইট জ্বালালো। কিন্তু যা দেখল তাতে সে অবাকের শীর্ষে। পুরো ঘর আর খাট ফুল দিয়ে সাজানো। এসব কে করলো? আরবাজের ভাবনার মাঝেই মেহের এসে উপস্থিত হলো। আরবাজকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পিছন থেকে বলতে লাগলো, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন কেন? আমার খুব ঘুম পাচ্ছে। বলতে বলতে ঘরের ভিতরে ঢুকতেই মেহেরও অবাক হয়ে তাকিয়ে রইল আর বলতে লাগলো, এসব কি? আরবাজকে কথা বলতে না দেখে মেহের বলল, আরে কিছু তো বলুন। মেহের কিছু সময় চুপ রইল, তারপর বলতে লাগলো, আপনি আপনি এসব করেননি তো? আরবাজের ভুরু কুঁচকে গেল আর বলতে লাগলো, মানে 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 করছেন কেন? আপনি এমন চুপ কেন? এসব সাজগোজ আপনি করেননি তো? রিডিকিউলাস! আমি কেন করতে যাব? আমি কি করে জানবো? আরবাজ রাগ নিয়ে তাকালো মেহেরের দিকে। শক্ত গলায় বলতে লাগলো, না জেনে বলা উচিত নয়। হতে পারে এতদিন পর আপনার ভিতরের পুরুষত্ব জাগ্রত হয়েছে। বাঁকা চোখে তাকিয়ে, হোয়াট ননসেন্স আর ইউ সেইং? রাগী গলায়। মনে হলো জাস্ট, রাগ করার কি আছে? আমার উপর মিথ্যা দোষ দেবার সাহস কি করে হয় তোমার? মেহের কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে তিতলি, পিউ আর বাবলু এসে দাঁড়ালো। তিতলি দৌড়ে এসে দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলতে লাগলো, হয়েছে হয়েছে, তোমরা তো ঝগড়া শুরু করে দিয়েছো ভাই। আমরা তো তোমাদের দুজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত কিছু করলাম। বাবলু ও তাল মিলিয়ে বলতে লাগলো, একদম, আমরা সবাই তোদের জন্য এত কিছু করেছি আর তোরা দুজন ঝগড়া শুরু করে দিয়েছিস। মেহের অবাক হয়ে বলল, এক মিনিট, তোরা এসব করেছিস মানে? কেন? আরবাজে ভুরু কুঁচকে বলল, এসব করেছো কেন তোমরা? পিউ বলতে লাগলো, আরে কেন করেছি মানে, যেন তোমরা একসাথে সময় কাটাতে পারো, তোমাদের প্রেমটা তাড়াতাড়ি হয়। আরবাজ রাগ নিয়ে বলে উঠল, এসব সরাও এখনই। মেহের মুখ ভেংসি কেটে বলল, প্রেম হওয়ার জন্য ভালো মনের মানুষ লাগে, আর এসব সাজালেই না প্রেম হয় না। পাগল নাকি তোরা? ভালো মানুষ মানে? আমাকে কি তোমার খারাপ মনে হয়? তুমি কি আমায় খারাপ বললে? তিতলি দুজনকে থামিয়ে বলল, হয়েছে হয়েছে, আর ঝগড়া না। মোট কথা হলো আমরা এসব সাজিয়েছি, এবার এসব নষ্ট কেন করব? তোমরা ঝগড়া বন্ধ করো। বাবলু তাল মিলিয়ে বলল, নষ্ট কেন করবে এসব? তোমরা এত আনরোমান্টিক কেন বলো তো? কারণ আমাদের মধ্যে রোমান্টিকের কিছু নেই, হওয়ার কথাও না, হতেই পারে না। কথাটা বলল মেহের। বেশ অনেক কথাবার্তা আর ফাজলামো করে তিতলি, পিউ আর বাবলু বের হয়ে গেল। ঝগড়া করে মেহের হাঁপিয়ে উঠল। আরবাজেরও আর ইচ্ছে হচ্ছে না ঝগড়া করার, এখন একটা ঘুম দরকার। আরবাজ বিড়বিড় করে বলতে লাগলো, কই আসলাম আমি? সব পোলাপান পাকনা, কী সব করে রেখেছে? ওদেরকে আমরা বলেছি সব করতে, আর মেহেরও একটা শয়তান মেয়ে, ওরও মত আছে, সব আমাকে বেকায়দায় ফেলার ধান্দা, আমি শিওর। মেহের দেখল আরবাজ বিড়বিড় করছে, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে বিছানায় শুয়ে পড়ল। আরবাজ তখনও বিরক্ত হয়ে বিড়বিড় করে তিতলি, পিউ আর বাবলুকে বকেই চলেছে। হঠাৎ চোখ গেল বিছানায়। মেহের ফুলের পাপড়ি সরিয়ে শুয়ে পড়েছে। আরবাজ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বলতে লাগলো, তুমি এখানে কেন? আমি এখানে কেন মানে? আমি তো এখানেই থাকবো। আর এখানে কেন মানে? এখানে ঘুমাবে নাকি তুমি? অবশ্যই, আমার বিছানা। তাহলে আমি কিভাবে ঘুমাবো? হাউ ফানি! আমি কি করে বলবো সেটা? আশ্চর্য, তোমার ঘরে তো সোফাও নেই। সো হোয়াট? আমার ঘর, আমি বিছানায় শোবো। হবে না, ওঠো। মেহের শোয়া থেকে উঠে বসে ভুরু নাচিয়ে বলতে লাগলো, রিভেন্স! আরবাজ অতীতে চলে গেল। সেও তো মেহেরকে সোফায় শুতে বলেছিল, কিন্তু এখানে তো সোফাও নেই। মেহের বলতে লাগলো, আমি তো ঘুমালাম, আপনি চাইলে এই যে বালিশটা নিয়ে মেঝেতে শুয়ে পড়তে পারেন। আমি নিচে ঘুমাতে পারি না,
আমি কি করব তাহলে? বলে বিছানার একপাশে শুয়ে পড়ল। আরবাজ এই ঠান্ডার মধ্যে কিছুতেই মেঝেতে শুতে চাচ্ছে না। শেষমেশ বাধ্য হয়ে মেহেরের আরেক পাশে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল। ডোন্ট মাইন্ড, আমি এই পাশে শুব। মেহের ঘাড় ঘুরিয়ে চোখ বড় বড় করে বলল, ওমা কেন? কারণ আমি নিচে ঘুমাতে পারি না। আপনি তো আমার সাথে ঘুমাতে চান না বলেছিলেন। বাধ্য হয়ে শুতে হচ্ছে। মেহের মুখ ভেংসি কেটে ঘাড় ঘুরিয়ে ঠিক হয়ে শুল। আরবাজ বালিশ ঠিক করতে করতে বলল, এ পাশে আসার চেষ্টা করবে না। মেহেরের চোখ বন্ধ করে ফেলেছিল। এবার মুখে হাসি ঝুলিয়ে বলল, আমার ঠেকা পড়েনি। বলেই মেহের চোখ বন্ধ করে ফেলল। আরবাজ ফোন অন করে নিউজ ফিড ঘাঁটতে লাগলো। অভ্যাসবশত সকাল সকাল ঘুম ভাঙতেই মেহের তার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করল। পাশে তাকিয়ে দেখতে পেল আরবাজের মুখটা ঠিক তার ঘাড়ের কাছে, আর কাছে থাকা গরম নিঃশ্বাস ঘাড়ে আছড়ে পড়ছে। আরবাজের একটা পা মেহেরের পায়ের ওপর। মেহের শটান হয়ে শুয়ে আছে। আরবাজের নিঃশ্বাসগুলো যেন বারবার ঘাড়ের কাছে আছড় কাটছে। আরবাজকে এতটা কাছে দেখে মেহের ঢোক গিলল। চোখ বড় বড় করে অন্য পাশে তাকিয়ে দেখল তার জায়গাটা খালি, অর্থাৎ মেহের নিজেই এই পাশে এসেছে। এবার কি হবে? মেহের বিড়বিড় করল, ভাল্লুকটা তো শব্দ সামায় দেবে, কিন্তু এ তো আমার উপরে হাত পা দিয়ে রেখেছে। কি একটা অস্বস্তিকর পরিস্থিতি। মেহের অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে আরবাজকে সরাতে নিলে আরবাজ যেন আরেকটু আঁকড়ে ধরল। মেহেরের চোখ যেন এবার কোটর থেকে বের হয়ে আসবে। আরবাজের স্পর্শে মেহেরের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। মেহের আর সরানোর উপায় না পেয়ে মিনমিন করে ডাকল, মিস্টার আরবাজ, শুনতে পাচ্ছেন? মিস্টার আরবাজ, এই যে উঠুন। বলে এক হাত দিয়ে আরবাজের কাঁধে ঠেলা দিল। আরবাজ ভুরু কুচকে জোরে শ্বাস ছেড়ে শব্দ করল, এবার যেন মেহেরের হৃৎপিণ্ডটা বের হয়ে হাতে চলে আসবে। এবার মেহের বেশ জোরেই বলল, উঠুন। আরবাজের চোখ খুলে গেল। নিজেকে মেহেরের গলার কাছে পেয়ে আরবাজ চট করে উঠে বসল। মেহেরের থেকে দূরত্ব বজায় রেখে বলল, এসব কি মেহের? মেহের ধীরে ধীরে উঠতে বসতে বসতে বলল, এটা তো আমার প্রশ্ন মিস্টার আরবাজ, আপনার ঘুমের স্টাইল এত বাজে কেন? আরবাজ ভুরু কুচকে বলল, মোটেও না, তুমি এদিকে এসেছ। ওকে মানলাম, আমি এসেছি, তাই বলে আপনি এভাবে আমার ওপর? শাট আপ। মেহের মুখ বাঁকিয়ে বলল, সত্যি কথা বললে সবারই গায়ে লাগে। লিসেন, দোষটা তোমার। হ্যাঁ, আমি তো মানলামই, আপনিও দোষটা স্বীকার করুন না। আমার কোনো দোষই নেই। মেহের মুখ ভেঙালো। আরবাজের এই জিনিসটা মোটেও পছন্দ না। সে রাগ নিয়ে বলল, একদম মুখ ভেঙাবা না। মেহের ফের ভেঙে বলল, ভেঙাবো, সমস্যা আপনার? আবার করেছ? না করেছি আমি তোমায়। সকাল সকাল মাথা গরম করো না। আপনাকে ভয় পাই নাকি আমি? বলে আবার ভেঙাতে আরবাজ মেহেরকে বিছানার সাথে চেপে ধরল। মেহের চুপ হয়ে গেল। গোল গোল চোখে তাকিয়ে রইল আরবাজের দিকে। আরবাজ গম্ভীর গলায় বলল, একদম চুপ, মুখ বন্ধ। আপ বলে মুখ চেপে ধরল। তারপর বলে উঠল, এবার আমি ঘুমাবো, চুপচাপ উঠে চলে যাবে, বিরক্ত করবে না আমায়, আমার ঝগড়ার মুড নেই। বলেই মেহেরকে ছেড়ে দিল। মেহের কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমার সাথে এমন করেন কেন সব সময়? ডোন্ট টক এগেইন। বলে আরবাজ ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো। মেহের উঠে দাঁড়ালো আর ফোন দিয়ে আটতে লাগলো কিভাবে আরবাজকে বাস দেয়া যায়। এই লোকটা কথায় কথায় তার মুখ চেপে ধরে। আরবাজের চোখ বন্ধ দেখে মেহের আরো কয়েক দফা ভেঙালো জিভ বের করে। তারপর বিড়বিড় করলো, এবার আয় দেখি। মেহের ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলো হাতে এক মগ পানি নিয়ে। পা টিপে টিপে আরবাজের সামনে এলো। মহারাজ কি সুন্দর ঘুম। আর কিছু না ভেবে মেহের আরবাজের মুখের উপর পানি ঢেলে দিল। এই শীতের সকালে ঠান্ডা পানিতে আরবাজের ঘুম উড়ে গেল আকাশে। চমকে উঠে সে বসে পড়ল। বিছানা সব ভিজে গেছে। মুহূর্তে আরবাজ কাঁপতে লাগলো। মেহেরকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাগ নিয়ে বলতে লাগলো, হোয়াট ওয়াজ দ্যাট? মেহের হাসতে হাসতে কিছু বলার মতো শব্দই পাচ্ছে না। আরবাজের অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে। পেটে হাত দিয়ে হাসছে সে। শীতে কাঁপতে কাঁপতে আরবাজ এসে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। আজ মেহেরের জন্য তার এই অবস্থা। মেহেরকে পেলে সে আস্ত রাখবে না, কিন্তু মেহের সেই যে তার উপর পানি ঢেলে দৌড় দিয়েছিল, এখনো লাপাত্তা। আরবাজ চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো।
রান্নাঘর থেকে আওয়াজ আসছে, হয়তো সবে রান্নাঘরে। একটু পরেই পিউ রান্নাঘর থেকে বের হলো। আরবাজকে সোফায় বসে থাকতে দেখে বলতে লাগলো, খালামণি, দুলাভাই উঠে গেছে। বলে এসে আরবাজের পাশে বসতে বসতে বলল, কি ভাইয়া, কাঁপছেন কেন এভাবে? আরবাজ কোনো মতেই নিজের কাঁপাকাঁপি থামাতে পারছে না। কাঁপুনিটা একদম ভিতর থেকে আসছে। তবু পিউয়ের কথার জবাবে বলল, কই না তো। পিউ মুখ টিপে হেসে বলল, স্পষ্ট দেখা যাচ্ছে কাঁপছেন, আবার চুল থেকে পানি পড়ছে, মাথাটা ভালো করে মোছার দরকার ছিল। বলে হো হো করে হাসতে লাগলো। আরবাজ পড়ল বেকায়দায়। কি বলবে বুঝতে পারছে না বেচারা। আজ মেহেরকে পেলে হয়। পিউ আবারও কিছু বলতে যাবে, এমন সময় শাপলা বেগম রান্নাঘর থেকে বের হয়ে এলেন। আরবাজের সামনে দাঁড়িয়ে বললেন, বাবা এসো খেয়ে নাও। জি আন্টি। এভাবে কাঁপছো কেন বাবা? অবাক হয়ে। না আন্টি, কই না তো। আরবাজ যথার্থ চেষ্টা করছে নিজেকে শক্ত রাখার। পিউ মজা করে বলতে লাগলো, খালামণি, সকাল সকাল গোসল করলে ঠান্ডা তো লাগবেই। শাপলা বেগম বেশ লজ্জায় পড়ে গেলেন। পিউকে চোখ রাঙিয়ে বললেন, এই চুপ কর, এসো বাবা। বলে লজ্জায় সেখান থেকে চলে গেলেন। পিউ তো বেশ মজা নিচ্ছে আরবাজের বেশ রাগ হলো ওর প্রতি, একদম বোনের মতো হয়েছে। কি লজ্জাটা না দিল। আরবাজ কি আর বলবে। গিয়ে টেবিলে বসে পড়ল। মেহেরের বড় খালা এসে নাস্তা সাজিয়ে দিতে দিতে বললেন, বাবা ঠিক করে ঘুমিয়েছে তো? কোনো অসুবিধা হয়নি? আরবাজ হালকা হেসে না বোধক মাথা নাড়ালো। তারপর বড় খালা চলে যেতে আশেপাশে তাকিয়ে মেহেরকে খুঁজতে লাগলো। তিতলি ঘর থেকে বের হলো এতক্ষণে। টেবিলে বসতে বসতে বলল, কি ভাইয়া, কাকে খুঁজেন? কাউকে না, গম্ভীর গলায়। আরবাজ মোটেও এদের সাথে কথা বলতে চায় না, এরা সবগুলো শয়তান। তিতলি পিউকে ইশারা করে জিজ্ঞেস করতে পিউ বলতে লাগলো, মেহেরকে খুঁজছে। আরবাজ ওদের দিকে তাকিয়ে বলল, একদমই না। তিতলি হো হো করে হাসতে লাগলো। তারপর বলল, ওকে বাদ দিন, গুড মর্নিং। গুড মর্নিং বলে আরবাজ খাওয়ায় মনোযোগ দিল। কিছু সময় পরই মেহের এসে উপস্থিত হলো, কিন্তু আরবাজের থেকে বেশ দূরত্বে আছে সে। এমনকি আরবাজের আশেপাশেও যাচ্ছে না, তাকাচ্ছেও না। আরবাজ যে তাকে রাগী চোখে পরখ করছে, মেহের তা বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু তবু সে তাকাচ্ছে না অবধি। খাওয়া দাওয়ার মাঝেই শাপলা বেগম বলতে লাগলেন, মেহের, ভালোই রোদ উঠেছে, এক কাজ করিস, আচারগুলো ছাদে দিয়ে আসিস, আর জামাইকে নিয়ে যাস, একটু রোদ পোহালে ভালো লাগবে। আরবাজ আবার লজ্জায় পড়ে গেল। একমাত্র মেহেরের জন্য এমনটা হলো। মেহের জোরপূর্বক হেসে বলল, পিউ, তিতলি আর বাবলু, ওদের বলো না মা, আমি কেন যাব? যা বলছি তাই করবে। কিন্তু মা, আচারগুলো তোরই, তাহলে যাবি তুই? আচ্ছা। আর কর্নারে যাবে না, রেলিং নেই, কাজ চলছে। আচ্ছা ঠিক আছে। মেহের ভালোই করেই বুঝতে পারছে আরবাজদের তাকে ভীষণ বকবে, কিন্তু তাও সাহস করে সে খাওয়া শেষে আচার হাতে ছাদের দিকে যেতে নিল। পিছন থেকে শাপলা বেগম আরবাজকে উদ্দেশ্য করে বললেন, কিরে, আরবাজকে নিয়ে যাবি না? বাবা যাও তুমি। আরবাজ মাথা নাড়ালো। তারপর মেহেরের পিছন পিছন হাঁটা ধরল। মেহের তো এক কদমের বদলে 4 কদম হাঁটছে, আরবাজ থেকে দূরে থাকার চেষ্টা করছে। ছাদে গিয়ে তাড়াতাড়ি করে আচারগুলো দিয়ে দিল। আরবাজ ছাদের দরজায় দাঁড়িয়ে আছে, রোদটা গায়ে লাগায় একটু শান্তি লাগছে। মেহেরের হাত কাঁপছে, তো কোনো রকমে আচারের বয়ামগুলো রেখে পিছনে ঘুরল। আরবাজের দিকে তাকালো না, মাথা নিচু করে হাঁটা ধরল। সে ভেবেছিল আরবাজ হয়তো ছাদে হাঁটাহাঁটি করবে, কিন্তু আরবাজ যে ছাদের দরজায় দাঁড়িয়ে থাকবে সেটা ভাবেনি। মেহেরের বুকের ভিতর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আরবাজকে ডিঙিয়ে সাইড করে চলে যাবে ভাবল। আরবাজ হাতে হাত ভাঁজ করে মেহেরের কাণ্ড দেখছে। সাহস করে মেহের সাইড হয়ে যেতেই আরবাজ মেহেরের হাত ধরে ফেলল। মেহেরের চোখ বড় বড় হয়ে গেল। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, কি করছেন আপনি? ছাড়ুন হাত। আরবাজ বাঁকা হাসল। মেহের যথার্থ চেষ্টা করছে, তবু হাত ছাড়াতে পারছে না। আরবাজ এক হাত ধরে আছে আর মেহের 2 হাতে চেষ্টা করছে। মেহের কাঁদো কাঁদো গলায় বলল, ছাড়ুন না, চেষ্টা করতে থাকো, ছুটে যেতে পারলেই তো হলো, ছাড়ুন আমাকে। আরবাজ মেহেরের হাত ধরে টান দিতে মেহের আরবাজের বুকের ওপর এসে পড়ল। মেহেরের চুলগুলো গিয়ে মেহেরের মুখের ওপর পড়ল। আরবাজও অপ্রস্তুত হয়ে পড়ল, কিন্তু নিজেকে সামলে নিয়ে মেহেরের বাহু চেপে বলল,
তুমি অনেক সাহস দেখিয়েছ মেহের। মেহের চোখ খিচে বন্ধ করে আছে। আরবাজ মেহেরের মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিল। তারপর বলতে লাগলো, সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছ, ভেবেছ আমার হাত থেকে বেঁচে যাবে? এবার তোমাকে কে বাঁচাবে? মেহের চোখ খুলে আরবাজের দিকে অসহায় চোখে তাকালো, কিন্তু আরবাজের মন গলল না। সে মেহেরকে সেভাবেই চেপে ধরে বলল, এখন চুপ কেন? তোমার জন্য আমার লজ্জায় পড়তে হয়েছে। আমি কি করেছি? কি করেছে জানো না? আমার উপর পানি ফেলেছ কেন? দাঁতে দাঁত চেপে। ছাড়ুন আমাকে, আপনি আমাকে এভাবে ধরতে পারেন না। মেহেরের চিল্লানি শুনে আরবাজ মেহেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেহের পড়তে পড়তে সামলে নিল নিজেকে। আরবাজ রাগ নিয়ে বলল, আমার ঠেকা পড়েনি তোমাকে ধরবার। মেহের জোরে জোরে শ্বাস নিচ্ছে। আরবাজ আবার বলল, কিন্তু শাস্তি তো তুমি পাবেই। কিসের শাস্তি? আমাকে পানি চুবানোর। এবার আমি তোমায় চুবাবো। মেহের চোখ বড় বড় করে তাকালো। এখন বাজে মাত্র 11টা। সে এত জলদি জীবনে গোসল করবে না। মেহের ঠান্ডাকে ভীষণ ভয় পায়, আর আরবাজ তো তাকে অল্প পানিতে চুবাবে বলে মনে হয় না। আচমকা ঠান্ডা পানিতে পড়লে কেমন লাগবে ভাবতেই মেহেরের ভিতরটা কেঁপে উঠছে। আরবাজ এগিয়ে আসতে লাগলো মেহেরের দিকে। মেহের পিছনে যেতে লাগলো আর বলতে লাগলো, আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? শাস্তি দেব তাই। দেখুন, আমার কিছু দেখার ইচ্ছে নেই। আমি অমন ছেলে না যে তুমি দেখে আমায় বশ করে ফেলবে। সি, এত কথা বলিও না, চুপচাপ আত্মসমর্পণ করে দাও। আরবাজ এগোচ্ছে আর মেহের পিছনে যাচ্ছে। পিছনে যেতে যেতে কখন যে ছাদের শেষ প্রান্তে চলে এলো মেহের নিজেও জানে না। তার মনে তো এখন ঠান্ডা পানির ভয়। আর এক পা পিছাতে মেহের পড়ে যেতে নিল, কিন্তু আরবাজ হাত ধরে ফেললো। মেহের ঢোক গিলে বলল, আল্লাহ বাঁচাও বাঁচাও, আর করব না। আরবাজ মেহেরের ভয়ার্ত চেহারা দেখে বেশ মজা নিচ্ছে। শয়তানি হেসে বলল, তুমি তো জানো যে বাবার কথায় তোমায় বিয়ে করেছি। আমার মাও তোমায় পছন্দ করে না, এমনকি তোমারও আমার সাথে তেমন বনিবনা হয় না। এখন যদি আমি তোমায় ফেলে দেই তাহলে আমার রাস্তা ক্লিয়ার। মেহেরের চোখ বড় বড় হয়ে গেল। জোরে জোরে বলতে লাগলো, না না না, ছাড়বেন না প্লিজ। ও মা, মা। মেহের জোরে জোরে শাপলা বেগমকে ডাকছে, কারণ আরবাজ যদি তাকে সত্যি ফেলে দেয় বিশ্বাস নেই। মেহেরের চিল্লানি শুনে আরবাজের মাথা ভনভন করতে লাগলো। মেহের বলতে লাগলো, প্লিজ অমন করবেন না। ও মা, বাবা। আরবাজের হাত ধরে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। আরবাজ বলতে লাগলো, আমি তোমায় তুললে তো আজ আমার পথের কাঁটা ক্লিয়ার। মেহের এবার কেঁদেই দিল আর বলতে লাগলো, ও আমায় মেরে নিজে আনিয়া ফানিয়াকে বিয়ে করবেন তাই তো? তো করুন না, আমি কি আটকে রেখেছি? আমায় কেন মারছেন? আমি মরে গেলে আমার বাবা মায়ের কী হবে? আমার আচারগুলোর কী হবে? তুলুন আমায়, আর করব না। আরবাজের ভুরু কুঁচকে গেল। মেহেরকে টান দিতে মেহের আরবাজের বুকের ওপর পড়ল। ভয়ে আরবাজের শার্টের পিছনের দিক খামছে ধরে আছে। আরবাজ গম্ভীর গলায় বলল, তুমি আনিয়াকে কিভাবে চিনো? মেহের কিছু বলতে পারছে না, এখনো বুক কাঁপছে। ভয় বেচারি কেঁদেই দিয়েছে, তাও জোরে জোরে। আরবাজ হতভম্ব হয়ে গেল। মেহের জোরে জোরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপনি ভীষণ খারাপ। আমি আর কখনো আপনার সাথে কথা বলবো না, কখনো না। আরবাজ কিছু বলতে যাবে এমন সময় ছাদের দরজার খোলা শব্দ হলো। তিতলি, পিউ, বাবলু ওরা ছাদে এসে দাঁড়িয়ে পড়লো। তিতলি চোখ বড় বড় করে বলল, এই চল চল, সবে নিচে চল, এরা এখানে রোমান্স করছে। মেহের আরবাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তিতলিদের পাশ করে দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে চলে গেল। কিন্তু ওরা ভাবলো মেহের লজ্জা পেয়েছে, কিন্তু কান্নাটা আরবাজ দেখছে। তিতলি, পিউ আর বাবলু মিলে আরবাজের সাথে মজা করতে লাগলো, কিন্তু আরবাজের কানে যেন কথাগুলো যাচ্ছেই না। তার চোখে শুধু মেহেরের চেহারাটা ভেসে চলেছে। মেহেরকে এভাবে কাঁদানো কি ঠিক হলো? কালের ঘটনার পর মেহের সারাদিন আরবাজের ধারের কাছেও যায়নি। আরবাজ অবশ্য অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। মেহের তো এদিকে ভয় পাচ্ছে এটা ভেবেছে আরবাজের মাথা পাগল হয়ে গেছে। আরবাজ তাকে যে কোনো সময় মেরেও ফেলতে পারে। দুপুরের খাওয়া দাওয়ার পর শাপলা বেগম মেহেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আরবাজকে নিয়ে ঘুরে আসো বাহির থেকে। মা, আমি? হ্যাঁ তুমি। পিউ, তিতলি আর বাবলুও যাবে। মেহেরের ইচ্ছে না হলেও রাজি হয়ে গেল। সোফায় আরবাজ সহ সবাই বসে আড্ডা দিচ্ছিল। মেহের রান্নাঘর থেকে তার মায়ের কথা শুনে বের হলো।
সোফায় বসতে বসতে বলল, মা বলেছে সবাই মিলে বাইরে থেকে ঘুরে আসতে। তিতলি, পিউ আর বাবলু তো বেজায় খুশি হলো। আরবাজের কাছে বায়না ধরলো তাদের ট্রিট দিতে। আরবাজ হাসি মুখে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাদের বাইরে খাওয়াবো বলে মেহেরের দিকে তাকালো। মেহের অন্যদিকে তাকে নখ কামড়াচ্ছে। সবাই যার যার মতো রেডি হতে চলে গেল। আর আরবাজের একটা কল আসায় দূরে চলে গেল। মেহের ঘরে গিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড় বের করছে। আরবাজ ঘরে ঢুকে মেহেরকে তাড়াহুড়ো করতে দেখে জিজ্ঞেস করলো, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? মেহের থেমে গেল। সে ভেবেছিল আরবাজ আসার আগে আগেই সে রেডি হয়ে যাবে, কিন্তু আরবাজ তাড়াতাড়ি চলে এলো। মেহেরকে উত্তর দিতে না দেখে আরবাজ বলে উঠল, মেহের, আর ইউ ওকে? মেহের হ্যাঁ বোধক মাথা নাড়ালো। আরবাজ দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দে মেহেরের চোখ তুলে তাকালো। ঢোক গিলে পিছনে ঘুরে ওয়াশরুমের দিকে যেতে নিলে আরবাজ ডেকে উঠল, মেহের। মেহেরের পা থেমে গেল। আরবাজ আবার বলল, দাঁড়াও। কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। মেহের পিছনের ফিরে তাকালো। আরবাজ মেহেরের একদম সামনে দাঁড়িয়ে আছে। মেহের নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, কি কথা? আরবাজ দীর্ঘশ্বাস ছাড়ল। মেহেরের চোখে চোখ রেখে বলল, আই এম সরি। আরবাজের এমন সরি বলা মেহেরের মাথায় ঢুকলো না। অবাক হয়ে বলল, হঠাৎ? আমার তোমাকে ওভাবে ভয় দেখানো উচিত হয়নি। আমি তো শুধু মজা করছিলাম। তুমি ওভাবে আমাকে সকাল সকাল ভিজিয়ে দিলে। আমি ঠান্ডায় অনেক কাঁপছিলাম, আর আমার ঠান্ডাও লেগে গেছে। এতক্ষণে মেহের খেয়াল করলো যে আরবাজের নাক হালকা লাল হয়ে গেছে। আসলে পানি ভীষণ ঠান্ডা ছিল। সারা রাত বালতিতে ছিল পুরো বরফ পানি। ভাবতে মেহেরের কেমন গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। আরবাজ আবার বলতে লাগলো, তারপর পিউ আন্টির সামনে আমাকে কেমন লজ্জা দিল। আন্টি ভেবেছেন যে তুমি আর আমি। বলতেই মেহের নিজে লজ্জায় মাথা নিচু করে ফেলল। আরবাজ বলতে লাগলো, তো আমার ভীষণ রাগ হয়েছিল আর কি। আই এম সরি। তুমি আমার কাজে কষ্ট পেয়ে থাকলে আই এম এক্সট্রিমলি সরি। মেহের মাথা তুলে তাকালো আরবাজের দিকে, তারপর বলে উঠল, ইটস ওকে। আরবাজ মুচকি হাসলো, তারপর বলল, আচ্ছা তাহলে তুমি বরং রেডি হও, আমি একটু পর রেডি হব নে বলে পিছনে ফিরে যেতে নিল। মেহের পিছন থেকে ডেকে উঠল, আরবাজ, আমিও সরি। আরবাজ পিছনে ফিরে তাকালো মেহেরের দিকে। আমি আসলে সরি, আমার বোঝা উচিত ছিল, বেশি বাচ্চামো হয়ে গেছে। আরবাজ না চাইতে হেসে ফেলল। মেহের আরবাজের হাসিটার দিকে তাকিয়ে রইল। কতটা অপূর্ব লাগে তাকে, অথচ সবসময় মেহেরের সাথে গম্ভীর হয়ে থাকে। আরবাজের সরি শব্দটার মাঝে আজ অপরাধ বোধ ছিল, যেটা মেহের বুঝিয়েছে যে মেহেরেরও দোষ করেছে। দুজন দুজনের দিকে তাকে থেকে আচমকা হো হো করে হেসে উঠল। একটা রেস্টুরেন্টে এসে সবাই মিলে বসে পড়ল। মেহের আরবাজের পাশে বসে মেনু কার্ড দেখতে ব্যস্ত। আরবাজ মেহেরের হাত থেকে সেটা নিয়ে বলল, আপনার আর পণ্ডিত হতে হবে না। আরে আমি কি করলাম, আমি দেখছি, তুমি কি খাবে সেটা বলো। মেহের গাল ফুলালো। আরবাজ সেদিকে তাকিয়ে হেসে ফেলল। সবাই মিলে খাবার অর্ডার করে দিল। যেহেতু খাবার আসতে লেট হবে, তাই সবাই মিলে আড্ডা দিচ্ছে। আজ আবারও মেহেরের গায়ের গন্ধটা আরবাজকে এলোমেলো করে দিচ্ছে। তিতলি উঠে দাঁড়িয়ে বলল, মেহের, তুই একটু ভিতরে যা, আমি এই সিটে বসে তোর আর ভাইয়ের সাথে সেলফি নেব। মেহেরকে কিছু বলার সুযোগ না দিয়ে তিতলি গিয়ে পাশে বসে পড়তেই মেহের আরেকটু ভিতরে চলে গেল। আরবাজের বুকের সাথে মিশে গেল। আরবাজের দিকে ফিরে তাকাতেই তিতলি সেটা ক্যাপচার করে ফেলল। মেহের আর আরবাজ অবশ্য সেটা খেয়াল করেনি। মেহের জোরপূর্বক হেসে একটু দূরত্ব রেখে বসল। তিতলি কয়েকটা সেলফি নিয়ে নিজের জায়গায় বসে পড়ল। তারপর পিউ আর বাবলুকে ছবিগুলো দেখাচ্ছে আর ইশারে বলছে যেন ওদের না বলে। মেহের আশেপাশে তাকিয়ে দেখছে জায়গাটা কেমন, পুরোটা খালি, শুধু তারাই বসে, আর পিছনের দিকে একটা টেবিল, মেবি মানুষ বসে। হঠাৎ সেই টেবিলে চোখ পড়তেই মেহেরের হাসি মিলিয়ে গেল। সে মুখ ঘুরিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। আরবাজ মেহেরকে চুপচাপ হতে দেখে আস্তে করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেহের, জি, কি হয়েছে? কই না তো। তাহলে চুপচাপ হয়ে গেলে কেন? না কই, ঠিক আছে বলে হাসার চেষ্টা করলো। খাবার চলে এলো। মেহেরের কোনো আগ্রহ দেখা গেল না। মেহের চাইছে এখান থেকে উঠে যেতে। জান, তার মা আর তার বাবা, জানের বোন সবাই পিছনের দিকে একটা টেবিলে বসে আছে।
মেহের চাইছে না এদের সামনে পড়তে। জানের মা বাবা জানের মুখ দর্শন করতে চায় না সে। মেহেরের মাথায় ভাবনা এলো, ওরা কি আমাদের দেখে ফেলেছে? মেহেরকে কিছু খেতে না দেখে আরবাজ বলতে লাগলো, মেহের, খাচ্ছ না কেন? মেহেরের হুঁশ এলো। বাবলু বলতে লাগলো, হ্যাঁ রে, খাচ্ছিস না কেন? খাচ্ছি বলে খাবারে হাত দিল। এতক্ষণে তিতলির চোখ গেল পিছনের টেবিলটায়, এমনকি জানের মায়ের সাথে চোখাচোখি হয়ে গেল। তিতলি ভুরু কুচকে বলল, খাবি কি করে? গলায় খাবার আটকে গেছে তো। আরবাজ অবাক হয়ে বলল, মানে? তিতলি পিছনের দিকে আর না তাকিয়ে খাবারের দিকে তাকিয়ে বলল, জান আর ওর ফ্যামিলি ঠিক পিছনে বসে আছে। আরবাজের আর বুঝতে বাকি রইল না যে মেহেরের কেন অস্বস্তি হচ্ছে। আরবাজ মেহেরের দিকে তাকালো। মেহের নিচের দিকে তাকিয়ে চামচ নাড়ছে। পিউ বলতে লাগলো, এই অসভ্য মহিলা এখানে কি করছে? ধুর ধুর, বাবলু বলতে লাগলো, এ আমাদের দেখেছে নাকি? মনে তো হলো। খালা বলেছে কদিন পর পর নাকি এটা ওটা রটায় মেহেরের নামে। আর খালু যখন বাজারে যায় তখনও নাকি কত কথা শুনতে হয়। বাজে মহিলা এক নাম্বারের। আরে সম্পত্তির লোভ, বুঝিস না? হ্যাঁ, এজন্যই তো পেঁচায়, চায় যেন মেহেররা ভিটা ছেড়ে চলে যাক। আরবাজ জোরে শ্বাস ছেড়ে বলল, দেখো, আমরা এখানে খেতে এসেছি, ওনাদের আমরা চিনি না, আমরা আমাদের মতো এনজয় করব, ওদের দিকে তাকিয়ে না। তিতলি মাথা নাড়ল আর আবারও হাসি তামাশা করতে লাগলো। আরবাজ মেহের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, মেহের, খাও। মেহের আরবাজের দিকে তাকালো করুণ চোখে আর বলতে লাগলো, আমি সেদিনের ঘটনা ভুলতে পারি না, ওনাকে দেখে আমার সেসব অপমান মনে পড়ছে। বাদ দাও তো সেসব। খাওয়া শেষ করে আরবাজ ওদের উদ্দেশ্যে বলল, তোমরা আগে আগে গিয়ে গাড়িতে বসে পড়ো, আর আশেপাশে তাকানোর প্রয়োজন বোধ করবে না। তিতলি কথাটা বুঝলো আর বাবলু পিউকে নিয়ে চলে গেল। মেহের তখনও কফি খাচ্ছিল, তাই আরবাজ বসেছিল। আরবাজ গালে হাত দিয়ে বসে বসে মেহেরকে দেখছে। মেহের খাচ্ছে আর কি যেন ভাবছে। মেহেরকে দেখতে আরবাজের বেশ ভালো লাগছে, মন চাইছে এভাবেই তার দিকে তাকিয়ে থাকতে। হঠাৎ জান এসে মেহের ধ্যান ভঙ্গ করে বলতে লাগলো, কেমন আছে মেহের? কিন্তু এতটুকু বলতেও সে থেমে গেল, কেননা পাশে আরবাজ বসে। পিছন থেকে তো এতটা দেখা হয়নি যে মেহেরের পাশে একজন বসা ছিল। মেহের জানের দিকে না তাকিয়ে বলল, জি ভালো বলে উঠে দাঁড়ালো। আরবাজ উঠে দাঁড়ালো। মেহের যেতে নিলে পিছন থেকে জান বলতে লাগলো, আমাকে ইগনোর করছো? তুমি বা কেন কথা বলতে আসছো? লজ্জা নেই তাই না? জান মাথা নিচু করে ফেলল। মেহের জানের দিকে ফিরে বলতে লাগলো, মায়ের খোকা, মায়ের আসলের নিচে থাকো না, এখানে কেন আসছো? আমার সাথে কিসের এত কথা তোমার? আমি যেমনই থাকি তোমার কি? আমি তোমায় ভালোবাসি। ও আচ্ছা, তাই বুঝি। ভালোবাসা কথাটা তোর মুখে মানায় না। আজ এতদিন পর আমার রেস্টুরেন্টে দেখে ভালোবাসা উতলে উঠছে কেন? যত সব। মেহের, আমি সেদিন পরিস্থিতির শিকার ছিলাম। মেহের বেশ বিরক্ত হচ্ছে আর আরবাজ হাতে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মেহের যা ইচ্ছে বলবে, কেউ কিছু বলতে আসলে আরবাজ মেরেই ফেলবে। আরবাজের ভাবটা হচ্ছে এমন। মেহের আবার বলতে লাগলো, লজ্জা করে না তোমার এভাবে ভালোবাসি বলতে আসছো? তোমার এই মুখে? জান কিছু বলতে যাবে এমন সময় জানের মা এসব বলতে লাগলো, কি এত কথা বলছিস তুই জান? তোকে না করেছি না এই বন্ধাটার সাথে কথা বলতে? মা চুপ করো। এই চুপ একদম, আমার মুখের উপর কোনো কথা বলবি না। আর এই মেয়ে, তুমি কি বলছো? আমার ছেলে লজ্জা থাকবে কেন? লজ্জা থাকা তো তোমার দরকার। লজ্জা করে না? মা হতে পারবে না আবার বড় বড় কথা বলো? কে বিয়ে করবে তোমায়? নিশ্চয়ই তোমার বাবা মা কোনো পাপ করেছে যার ফল তুমি পাচ্ছ। মেহেরের রাগ হচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না, কেননা জানের মা মেহেরের দুর্বল জায়গায় আঘাত করেছে। জান তার মাকে থামিয়ে বলল, বাদ দাও না মা, হয়েছে তো। এই তুই চুপ কর। আমি না করেছিলাম না, খবর নিতে আসতে হবে না। এই মেয়ের খবর নিতে এসে কতগুলো কথা শুনতে হলো তো। বাজে মেয়ে একটা। এখন ছেলে নিয়ে ঘুরতে এসেছো বুঝি? এভাবে ছেলে নিয়ে ঘোরো বলেই ছেলে। তুমি কাউকে বিয়ে করবে নাকি এমনি টাকা দিয়ে কিনেছ? বিয়ে তো আর করবে না তাই না? করবে কিভাবে? মা হতে পারবে না তো। এতটুকু বলা শেষ হতে আরবাজ জানের গাল বরাবর ঘুষি বসালো। জানের মা আতকে উঠে বলল, এই কি করছো? জান নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল। আরবাজ ওকে তুলে আবার মারতে লাগলো।
মেহের ভয়ে কেঁদে দিচ্ছে, আরবাজের এমন রূপ সে কোনোদিন দেখেনি। মেহের ভয়ে কেঁদে দিচ্ছে, আরবাজের এমন রূপ সে কোনোদিন দেখেনি। আরবাজ রাগের মাথায় বলতে লাগলো, তোমরা তো লুজারের মা, আমার বউকে শিখাবে আমার বউ কি করবে না করবে? তোর মা বলে দিবে? শালা লুজার। আরবাজের মুখের ভাষা শুনে মেহেরের মাথা ভনভন করতে লাগলো। জানের বাবা ম্যানেজাররা মিলেও আরবাজকে থামাতে পারছে না। জানের মা তো জোরে জোরে কাঁদছে আর বলছে, কে কোথায় আছো গো, দেখে যাও, আমার ছেলেকে মেরে ফেললো এই মেয়ে, কোত্থেকে তুই ধরে আনছিস? কিসব বলছেন? কিসব বলছি মানে? কোত্থেকে ধরে আনছিস তোর? এসব ভাষা শুনে মেহেরের মন চাচ্ছে মহিলাকে ধরে থাপড়াতে। বয়সে বড় না হলে এতক্ষণে মেহের যে কি করত। তাও গিয়ে সে আরবাজকে থামালো। জানের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। জানের মা ছেলেকে ধরে বলতে লাগলো, আমি তোর আর তোর এই নামে মামলা দিব। আরবাজ হাঁপাতে হাঁপাতে বলল, যা ইচ্ছে করতে পারেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। নেক্সট টাইম আমার বউকে নিয়ে সব বলার সাহসও করবেন না, না হলে আমিও আপনাদের নামে মামলা দিব যে আপনারা আপনাদের ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছিলেন আর যৌতুক না দিয়ে ভেঙে দেন। এতে মেহের আত্মহত্যা করতে যায়, এরপর আপনাদের কি অবস্থা হবে ভেবে দেখেছেন? মিথ্যা কথা। জানের বাবা এসে হাত জোর করে খাওয়াচ্ছে, বলল, মেহের মা, আমাদের মাফ করে দে, আমরা কিছু করব না। আরবাজ মেহেরের হাত শক্ত করে চেপে ধরে বলল, ওর হয়ে বলার জন্য ওর হাজব্যান্ড আছে, ওকে রিকোয়েস্ট করে লাভ নেই, যা সিদ্ধান্ত নেওয়ার আমি নেব। মেহের অবাক চোখে তাকালো আরবাজের দিকে। আরবাজ আবার বলতে লাগলো, লাস্ট টাইম ওয়ার্নিং দিচ্ছি, আমার আর আমার বউয়ের ফ্যামিলি থেকে দূরে থাকবি। তুই তোর মায়ের আসলের তলায় থাক, যাকে ইচ্ছে বিয়ে কর। আমার বউকে তোর মা কিছু বলতে আসলে গণপিটুনি খেতে পারে, আবার জেলও খাটতে। বলে মেহের হাত চেপে ধরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। আরবাজের এত চিন্তা হচ্ছে না, কেননা রেস্টুরেন্টের মালিক ওর বন্ধু। এদিকে মেহেরের বুকটা এখনো ধরাস ধরাস করছে। এটা কি হলো? কেন হলো? এটা কি আরবাজ, তার হাজব্যান্ড? তিতলি আর পিউ তো বেশ খুশি হলো এসব দেখে। উচিত শিক্ষা হয়েছে। আরবাজ এখনো মেহেরের হাত ধরে আছে, আর মেহেরের চোখটা সেখানে আটকে গেছে। আরবাজ শক্ত করে মেহেরের হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। গাড়ির পিছনে সবাই চেপে বসলো। সবাই মিলে এটা ওটা বলছে মহিলাটার নামে। আরবাজ কোনো মতে রাগটা কন্ট্রোল করে ড্রাইভ করছে। মেহের বারবার আরবাজের দিকে তাকাচ্ছে, নাচাই তো চোখ চলে যাচ্ছে। বারবার মনে পড়ে যাচ্ছে আরবাজ ঠিক কিভাবে ওর হাতটা ধরে রেখেছিল, আর বারবার বলছিল আমার বউ থেকে দূরে থাকবে। মেহেরের মনের ভিতর কেমন অজানা একটা অনুভূতির ঢেউ বয়ে যাচ্ছে। আরবাজ আজ প্রথম তার হয়ে কথা বলল। আরবাজ গম্ভীর গলায় বলল, বারবার তাকানোর কি আছে? মেহের হক চকিয়ে গিয়ে বলল, আমাকে বললেন? আর নয়তো কাকে? মেহের ঠোঁট ফুলিয়ে চুপচাপ বসে রইল। আরবাজ সেদিকে তাকিয়ে হালকা হাসল। তিতলি, পিউ আর বাবলু নিজেদের মতো কথা বলতে ব্যস্ত। আরবাজ পিছনে ঘুরে বলতে লাগলো, শোনো, বাসায় কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আপনি কোথায় যাচ্ছেন ভাইয়া? আমরা আজ ব্যাক করছি। মেহের আরবাজের দিকে আশ্চর্য হয়ে তাকে বলল, মানেটা কি? আরবাজ গাড়ি চালাতে চালাতে গম্ভীর গলায় বলল, আমি যা বলবো তাই হবে। আরে বললেই হলো নাকি? আরবাজ মেহেরের দিকে রাগ নিয়ে তাকালো। মেহের ঢোক গিলল, তারপর মুড অফ করে জানালার দিকে তাকিয়ে রইল। আরবাজ বলতে লাগলো, 3 দিন তো হলোই, আবার অন্য কোনো দিন আসবো। তাই বলে আজই চলে যাবেন ভাইয়া? হ্যাঁ, এখানে আর এক মুহূর্ত না। আর শোনো, ওনারা এলে ভয় না পেয়ে আমায় জাস্ট একটা কল করবে। মনে হয় না আসার সাহস করবে। আর এসব নিয়ে কথা হবেও না, কারণ রেস্টুরেন্টের মালিক আমার বন্ধু। বলেছিলাম না? জি ভাইয়া। আরবাজ চুপ করে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। তারপর একটা মলের সামনে গাড়ি থামালো। অনেক শপিং করে সবাই আবারও গাড়িতে চেপে বসলো। তিতলি পিউয়ের দিকে তাকে বলতে লাগলো, আমি এটাই বোঝালাম না যে জান এলো কেন ওর কাছে, না মানে ও না আসলে এত বড় কাহিনী হতো না। এক্স্যাক্টলি। বিয়ের দিন যখন মেহের অসহায় হয়ে গেছিল সেদিন কই ছিল? বাবলুর কথাতে তিতলি একমত প্রকাশ করলো। বাবলু মজা করে বলল, সেদিন যদি ভাইয়া বিয়ে না করতো তাহলে আমি করে নিতাম। বাবলুর কথা শেষ হতে গাড়ি থেকে নেমে গেল। মেহের সামনের দিকে ঝুঁকে গেল, আর আরবাজ হাত দিয়ে ধরে ফেলল। মেহের প্রচণ্ড ভয় পেয়েছে, বুকে থুতু দিয়ে বলল, এসব করার মানে কি? আরবাজ মেহেরের দিকে না তাকিয়ে বলল, এসে গেছি। মেহের আশেপাশে তাকিয়ে দেখলো আসলে এসে গেছে। সবাই গাড়ি থেকে নেমে পড়ল। বাসায় ঢোকার পর আরবাজ
সবার হাতে গিফট তুলে দিয়ে একটা প্যাকেট হাতে ঘরে ঢুকে চলে গেল। চোখ এড়ায় না মেহেরের। মনে মনে ভাবলো হয়তো তার মায়ের জন্য কিছু কিনেছে। আর তিতলি, পিউ ওরা সমস্ত ঘটনা বলতে লাগলো। মেহের চুপচাপ বসে শুনছে শুধু। আজ আরবাজ আলাদা ছিল। আরবাজের মধ্যে আলাদা কিছু দেখতে পেয়েছিল মেহের। এসব কিছু ভাবতে ভাবতে মেহের পৌঁছে গেল নিজের শ্বশুর বাড়ি। বাসায় ঢুকতে মেহের চমকে গেল পরিচিত মুখ নাজমা বেগমকে দেখে। উনি বেশ হাসি খুশিভাবে সোফায় বসে গল্প করছিলেন শাপলা বেগমের সাথে। দরজায় অনেকগুলোই জুতা, মানে অনেক মানুষ এসেছে। মেহেরকে দাঁড়িয়ে থাকতে দেখে আরবাজ পিছন থেকে বলে উঠল, ভিতরে যাও না কেন? মেহের আরবাজের দিকে তাকিয়ে পা বাড়ালো। আরবাজের গলা শুনে শেহনাজ পারভিন সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, এই তো আরবাজ এসে গেছে। আরবাজ নাজমা বেগমকে বসে থাকতে দেখে মেহেরের দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকালো। মেহের চুপচাপ এগিয়ে গিয়ে নাজমা বেগমকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, আন্টি ভালো আছেন তো? হ্যাঁ আছি বলে আর কথা না বলে আরবাজের দিকে এগিয়ে গেল। আরবাজকে জিজ্ঞেস করছে, তো শ্বশুর শাশুড়ি কেমন আপ্যায়ন করলো রে? এত ভালো না রে। মেহের মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আরবাজ সেটা লক্ষ্য করে বলল, আমি ওখানে খেতে যাইনি খালামুনি, খাওয়ার জন্য আমি বেড়াতে যাই না বলে ঘরের দিকে চলে গেল। মেহের দাঁড়িয়ে থেকে কথাটা শুনল। অজান্তি ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। ব্যাগ টেনে পা বাড়ালো ঘরের দিকে। ব্যাগ থেকে কাপড়গুলো বের করে করে গুছিয়ে রাখতে লাগলো। আরবাজ ওয়াশরুম থেকে বের হয়ে বলল, তোমাকে আমি বলেছি এখন এসব গুছিয়ে দিতে, তাহলে কখন করব? আগে গিয়ে ফ্রেশ হও যাও। মেহের মাথা নাড়িয়ে ঘর থেকে বের হতে নিলে আরবাজ বলে উঠল, কই যাও? আপনি না বললেন ফ্রেশ হতে যেতে, তাই তো ঘরে যাচ্ছি। চুপচাপ এই ওয়াশরুমে যাও। আর আজ ভালো ভালোই সমস্ত কাপড় চোপড় এ ঘরে গুছিয়ে রাখবে। আমার মাথা এমনিই গরম, আর কথা বলিও না আমাকে দিয়ে। মেহের আরবাজের কথাগুলো শুনল মনোযোগ দিয়ে, তারপর মাথা নাড়ল। সেও তো চায় আরবাজের সাথে থাকতে, হাজার হোক। আরবাজ তো তারই স্বামী। মেহের নিজের ফোনটা বিছানায় রেখে পা বাড়ল ওয়াশরুমের দিকে। আরবাজ চুল মুছে টাওয়ালটা রাখার সময় খেয়াল করল বিছানার উপর মেহেরের ফোন। আরবাজ বুঝলো যে মেহের আসার সময় হয়তো ফোনটা নিয়ে এসেছে। নিশ্চয়ই এখন বন্ধুদের সারাদিন বন্ধুবান্ধব নিয়ে থাকবে। আরবাজ বিড়বিড় করে বলল, ভালো করে মেশাচ্ছি এসব ফ্রেন্ডদের সাথে, দাঁড়াও। ভেবে আরবাজ ঘুরতে একটা মেয়ে এসে আরবাজকে জড়িয়ে ধরল। আরবাজ আচমকা এমন হয় শক খেলো। মেহেরও বের হলো ওয়াশরুম থেকে। আর এই দৃশ্য দেখে তো মেহেরের চোখ যেন বের হয়ে আসবে। আরবাজ মেয়েটাকে সরাতে একই সাথে অবাক আর খুশি হলো। আনিয়ে তুই, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আনিয়ে বেশ খুশি হয়ে হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে রইল। আরবাজ ফোন চেক করতে করতে বলল, ওহো আজ 3 তারিখ, আমার একদমই মনে ছিল না। হ্যাঁ আমায় আনতে যাওয়ার কথা ছিল, সরি ইয়ার, একদম মনে ছিল না আমার। ওকে, ইটস ওকে, কিন্তু তোমার শাস্তি আছে। কি শাস্তি? এই যে আমায় আনতে চাওনি, এই জন্য তোমার শাস্তি হলো আমাকে শপিং করতে নিয়ে যাবে। আর সামনে তো বৌমনির সাধের অনুষ্ঠান, এজন্যই তো আমরা সবাই এখানে এসেছি। বেশ বড় করে খালামণি নাকি বৌমনির সাধের অনুষ্ঠান করবে। ও হ্যাঁ বলো না, নিয়ে যাবে, বলো না বলো না বলে হাত ঝাঁকাতে লাগলো আরবাজের। আর না পেয়ে আরবাজ বলে উঠল, আচ্ছা আচ্ছা যাব। দরজা থেকে মীরা বলে উঠল, ও আচ্ছা, আর আমার বেলায় কিছু না? মনে হচ্ছে আমার পকেটের সব টাকাগুলো গচ্ছা যাবে। আমাকে তো বলতে বলতে মীরা থেমে গেল। মেহের চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। মীরা খুশি হয়ে মেহেরকে জাপটে ধরে বলতে লাগলো, ভাবি তুমি এসেছো, আমি বলবে না? আমি তো অনেকক্ষণ থেকে খুঁজছি। মেহের জোরপূর্বক হেসে বলল, আমি ফ্রেশ হচ্ছিলাম। আমি তোমাকে কত মিস করেছি জানো? মেহের চোখ বরাবর আরবাজ আর আনিয়ার দিকেই যাচ্ছে। আরবাজ কি সুন্দর হাসছে, অথচ একটু আগে মেহেরকে বলল মেজাজ গরম। মেহেরের মনের মধ্যে কেমন একটা করে উঠল, কেমন খারাপ লাগতে শুরু করলো। মীরা মেহেরের হাত ধরে টানতে টানতে আনিয়ার সামনে এনে দাঁড়ালো। এসে এসে পরিচয় করিয়ে দেই, এই যে এ হলো আনিয়া আপু, নাজমা আন্টির মেয়ে। আর আনিয়া আপু এটা হলো মেহের ভাবি, আমার ভাইয়ের একমাত্র বউ। আনিয়া হেসে মেহেরকে উদ্দেশ্য করে বলল, ভালো আছো? জি। আনিয়া আর কিছু না বলে ব্যস্ত হয়ে পড়লো আরবাজের সাথে কথা বলায়। সাথে মীরা ব্যস্ত হয়ে গেল। মেহের ধীর পায়ে ঘর থেকে বের হতে চিন্তা করলো, এখন তো আমার এই ঘরে আসতেই হবে, নয়তো আমার ঘর দখল নিয়ে বসে থাকবে। পরক্ষণে নিজের কথাতে নিজে অবাক মেহের। তার ঘর কি ভাবছে সে?
মেহের নিজের ওপরই মূলত বিরক্ত। ড্রয়িং রুমে পাশ দিয়ে যাওয়ার সময় শুনল শেহনাজ পারভিন নাজমা বেগমকে উদ্দেশ্য করে বলছেন, অনেক আয়োজন বাকি রে, এত এত সব রান্না কিভাবে কি হবে শেষ হবে। মেহের এগিয়ে এসে বলতে লাগলো, আন্টি আপনি এত চিন্তা করছেন কেন, আমি সব রান্না পারি। শেহনাজ পারভিন আর নাজমা বেগম এমনভাবে তাকালেন যেন তার আকাশ থেকে পড়েছেন। শেহনাজ পারভিন নাক মুখ কুঁচকে বললেন, ওসব দক্ষতা তুমি তোমার কাছেই রাখো, অন্তত স্বাদের অনুষ্ঠানে এসব দেখাতে এসো না। মেহের কি বলবে বুঝতে পারছে না, সে কি ভুল কিছু বলেছে নাকি, তাও তার বোধগম্য হচ্ছে না। নাজমা বেগম বলতে লাগলেন, এসব নিয়মকানুন মেনে করতে হয়। আমি নিয়ম মেনেই করবো আন্টি, একবার বিশ্বাস করে দায়িত্ব দিয়ে দেখুনই না। হ্যাঁ, তোমার মতো বন্ধাকে দায়িত্ব দেই আর আমার বৌমার অকল্যাণ হোক। কথাটা কর্ণপাত হতেই মেহেরের চোখ জলে ভরে গেল। এমন সময় বাকি সবাইও কথা বলতে বলতে আরবাজের ঘর থেকে এসে এখানে উপস্থিত হলো। কিন্তু শেহনাজ পারভিনের কথা শুনে সবার মুখের হাসি চলে গেল। কেননা উনি বললেন, দেখো মেয়ে, আমার কোনো সাহায্যের দরকার নেই, তুমি বরং সাধের দিন ঘরের দরজা বন্ধ করে ঘরে চুপচাপ বসে থেকো, ভুলে এদিকে এসো না, এটাই আমার জন্য বড় সাহায্য। এসব কি বলছো মা? মীরার কথা শুনে নাজমা বেগম চোখ বড় বড় করে চোখ রাঙিয়ে বললেন, বড়দের কথার মাঝে কথা বলিস না মীরা, জানিস না বন্ধাদের সাধের অনুষ্ঠানে থাকতে হয় না? এতে বাস্তার ক্ষতি হলে তারপর কি হবে? কী সব কুসংস্কার। মেহের আর নিজেকে আটকাতে পারল না, ডুকরে কেঁদে উঠল। তারপর দৌড়ে ঘরে চলে গেল। আরবাজ মেহেরের যাওয়ার পানে তাকিয়ে রইল।